বন্ধুরা, ভূগোল ও পরিবেশ চ্যানেলে তোমাদের স্বাগত। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম শাস্ত্ররূপে ভূগোল। তোমরা যদি না পেয়ে থাকো, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব। তো আজকের বিষয়ের আলোচনা হলো অরিজিন অফ আর্থ বা পৃথিবীর উৎপত্তি। তোমাদের ইলেভেনের যে চ্যাপ্টার আছে তার মধ্যে এই চ্যাপ্টারটি দুটো ভাগে বিভক্ত। একটি হচ্ছে পৃথিবীর উৎপত্তি ও অপরটি হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন। তো আজকে আমরা পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো নিয়ে বা পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন আলোচনাগুলো নিয়ে পড়াশোনা করব। এর পরের ভিডিওতে অর্থাৎ পার্ট টুতে আমরা ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে জানব। তো সবার প্রথমে আমাদের এই যে পৃথিবীর উৎপত্তি, সেটা তো অবশ্যই মহাকাশে বা মহাবিশ্বে। তো মহাবিশ্ব ব্যাপারটাকে যেটা জেনে নেওয়া যাক। মহাবিশ্বের উৎপত্তি ও বিস্তার নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। সুদূর প্রাচীনকাল থেকে পৃথিবীর জন্ম সংক্রান্ত প্রশ্ন মানুষকে আরও কৌতূহলী করে তুলেছে। এরপর ষোলোশো শতকে একটা যুগান্তকারী আবিষ্কার হয়। তোমরা সবাই জানো, গ্যালিলিও গ্যালিলেই দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, যার মাধ্যমে আমরা দূরের জিনিস অনেক কাছে দেখতে পাই। অর্থাৎ মহাবিশ্বের বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্ক এগুলো সম্বন্ধে আমরা আরও ভালোভাবে জানতে পারি। তো এই গ্যালিলিও গ্যালিলির যে দূরবীন আবিষ্কার করেছিল তা এক যুগান্তকারী আবিষ্কার হয়ে দাঁড়ায় এবং মহাবিশ্বকে আমাদের আরও কাছে নিয়ে আসে। তো মহাবিশ্ব হচ্ছে কি না, মহাবিশ্ব হলো সব কিছুর সমষ্টি। সময়, স্থান, পদার্থ, শক্তি, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ধূলিকণা, গ্যাস এবং সকল ধরনের শক্তি ও বল যেগুলো এদের পরিচালিত করে। এটি একটি অসীম ও সম্প্রসারিত ব্যবস্থা। মহাবিশ্ব সব কিছু, মহাবিশ্বের মধ্যেই আমরা থাকি, মহাবিশ্বের মধ্যে আমাদের সৃষ্টি, মহাবিশ্বের মধ্যে আমাদের ধ্বংস, আমাদের মৃত্যু, সব কিছু জড়িয়ে আছে। পৃথিবী তো সামান্য একটা একটা পদার্থ। মানে ধরো আমরা এত বড় মানুষ, আমরা ছোট একটা গুলি নিয়ে যখন খেলাধুলা করি, তো আমাদের কাছে পৃথিবী যেরকম হয়ে দাঁড়াচ্ছে, মানে পৃথিবীটা একটা ছোট গুলির মতো করে দেখো, তাহলে আমরা হচ্ছি মহাবিশ্ব। মানে আমাদের পুরো শরীরের সাপেক্ষে গুলিটা কতটুকু, কত পার্সেন্টেজ, সেটা যদি ভাবতে পারো তাহলে মহাবিশ্বের মধ্যে পৃথিবী ততটুকুও নয়। এরকম ব্যাপার আর কি। মহাবিশ্ব এমন একটা কনসেপ্ট যাকে এখনো পর্যন্ত ভালো করে জানা যায়নি। নতুন নতুন ভাবে জানা যাচ্ছে যখন, ততক্ষণই আমাদের কাছে সেটা অবিশ্বাস্য হয়ে দাঁড়াচ্ছে, আশ্চর্য হয়ে দাঁড়াচ্ছে। এই মহাবিশ্ব সম্বন্ধে পড়াশোনা করা খুবই সহজ ব্যাপার নয়, বা একটা ভিডিওর মাধ্যমে বা একটা লেকচারের মাধ্যমে আমি তোমাদের সেটা বোঝাতে পারবো না হয়তো। সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। এই মহাবিশ্বের মধ্যে বিভিন্ন উপাদান আছে, যার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ উপাদান সেগুলো নিয়ে আলোচনা করব, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে জানবো। যেমন একটা উপাদান হচ্ছে ছায়াপথ। ছায়াপথ হলো মহাবিশ্বে অবস্থিত বিশাল এক নক্ষত্রিক ব্যবস্থা, যেখানে লক্ষ কোটি নক্ষত্র, মানে লক্ষ কোটি, লক্ষ থেকে কোটি, মানে অসংখ্য নক্ষত্র, গ্রহ, ধূলিকণা, গ্যাস এবং অন্যান্য মহাজাগতিক বস্তু মহাকর্ষ বলের দ্বারা একে অপরের সাথে সম্পর্কিত। একে এক উজ্জ্বল আলোক বলা, মানে সম্পর্কিত হওয়ার পরও তারা নিজেদের মধ্যে উজ্জ্বল। তোমরা পাশের ছবিটা দেখতে পাচ্ছ, বাম দিকে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা একে অপরের সাথে আকর্ষণ করে একটা বৃত্তের আকারে ঘুরছে। এই রকম টাইপের কোনো একটা অবস্থাকে ছায়াবৃত্ত বলা হয়। এবারে আসছি আকাশগঙ্গা। আকাশগঙ্গা সম্বন্ধে তোমরা কিছুটা জানো, সেটা সৌর পরিবার, যেটা গ্যালাক্সি, আমাদের পৃথিবী যে গঙ্গাতে থাকে তাকে আকাশগঙ্গা বলা হয়। আকাশগঙ্গা হলো আমাদের সৌরজগৎ সহ লক্ষ কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা, নীহারিকা, মহাজাগতিক বস্তুর সমন্বয়ে গঠিত এক বিশাল স্পাইরাল বা সর্পিল ছায়াপথ। এটি মহাবিশ্বের লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে একটি। এর কেন্দ্রে আছে সূর্য। এই ছায়াপথটিকে আমরা মিল্কি ওয়ে বলি। এটা হচ্ছে আমাদের ছায়াপথ। এবারে অন্যান্য বিষয় যেগুলি আসছে সেগুলো হচ্ছে জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক কাকে বলছে আমি সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করছি। যারা মহাকাশে জ্যোতি বা আলো বিতরণ করে, সেই অসংখ্য আলোর বিন্দুকে এক কথায় জ্যোতি বলে। যেমন এখানে দেখো, এই সূর্যের, এটা যদি সূর্য হয়ে থাকে, সূর্যের আলো এবং তার চারপাশে এই যে বিভিন্ন আলো, গ্রহ, আলো সহ গ্রহ উপগ্রহগুলো দেখা যাচ্ছে, মানে যাদের নিজস্ব আর কি আলো আছে। বা এইখানে দেখো একসঙ্গে অনেকটা আলো লক্ষ্য করা যাচ্ছে যাদের নিজস্ব আলো আছে, বা যারা আলো দেয়, আলো বিতরণ করে, সেই সমস্ত বিন্দুগুলোকে একত্রে জ্যোতিষ্ক বলা হয়। নক্ষত্র কাকে বলছে, মানে যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, যাদের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে
তার চারিদিকে গ্রহগুলি আবর্তন করে। মানে সূর্য যদি একটা নক্ষত্র হয়, এর নিজস্ব আলো আছে এবং সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এরা ঘুরছে, সেই জন্য সূর্য একটা নক্ষত্র। একে বলা হচ্ছে নক্ষত্র। এবার অনেকগুলো নক্ষত্র একসাথে থাকলে তাকে নক্ষত্রমণ্ডল বলা হচ্ছে। ধূমকেতু কাকে বলছে? না, এই যে মহাকাশের মধ্যে এমন কোনো নক্ষত্র যে গতীয়মান, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ছুটে আসছে, তার নির্দিষ্ট আলো আছে এবং আলোটা এমনভাবে আছে পিছনের দিকে লেজের মতো থাকে, যেমন উল্কা পড়লে পিছনের দিকে লেজের মতো লক্ষ্য করা যায়, তাকে বলা হয় আলোর ছটা। এই আলোর ছটা সহ যে সমস্ত নক্ষত্রগুলো একদিক থেকে অন্য দিকে অত্যন্ত গতিতে ছুটে যায় তাকে বলা হয় ধূমকেতু। এবার এই ধূমকেতুটা মহাকাশে লক্ষ্য করা যায়, একদিক থেকে আরেকদিকে ছুটে যায়, কিন্তু সেই এই রকম টাইপের কোনো নক্ষত্র, ছোট মিটিওর মানে ছোট কোনো পদার্থ, সেটা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করে তখন ওই বায়ুর সাথে ওই পাথরের গাটা ঘষা লেগে আগুন জ্বলতে থাকে এবং একটা ছটার সৃষ্টি হয়, লেজের মতো দেখা যায়, জ্বলন্ত অবস্থায় থাকে। এই রকম টাইপের কোনো বস্তু যেটা পৃথিবীর বুকে এসে পড়ে তাকে বলা হচ্ছে উল্কা। এবারে আবারও একবার সৌরজগৎ মানে আকাশগঙ্গা সম্বন্ধে পড়েছি, তাও একবার সৌরজগৎটা কি বলে দিচ্ছি। সূর্য তার চারদিকে, যখন সূর্যের চারিদিকে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র যারা আবর্তন অবস্থায় আছে, তো এই রকম টাইপের যে পরিবারটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে সৌরজগৎ বা সৌর পরিবার। এরকম মোট 8টি এবং একটি, মানে 8টি গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে এবং একটি উপগ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে। এছাড়াও আরও 3-4টি উপগ্রহ, সরি 3-4টি বামন গ্রহ লক্ষ্য করা গেছে ঘুরতে। এটা রিসেন্টলি আবিষ্কার হয়েছে, রিসেন্টলি বোঝা গেছে। তো আমরা যেটা জানি 9টা গ্রহ ছিল, তারপরে আমরা জেনেছিলাম 8টা গ্রহ, একটি বামন গ্রহ। এইগুলো নিয়ে আমাদের হচ্ছে সৌরজগৎ। এবার আসছি গ্রহ যাদের নিজস্ব আলো নেই, যারা অপরের আলোয় আলোকিত এবং যারা নক্ষত্রের চারিদিকে আবর্তন অবস্থায় আছে তাদেরকে গ্রহ বলছে। এই গ্রহের উদাহরণ হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, এগুলো। এই গ্রহগুলোকে দুটো ভাগে ভাগ করা যায় তাদের বৈশিষ্ট্য অনুপাতে, তাদের উপাদান অনুপাতে। একটা হচ্ছে কুলীন গ্রহ, অন্যটা হচ্ছে ব্রাহ্মণ গ্রহ। কুলীন গ্রহ কাদের বলছে? না, যারা একটা নির্দিষ্ট ভরযুক্ত গ্রহ হতে গেলে একটা তার নির্দিষ্ট আয়তন বা আকৃতি থাকবে, এই নির্দিষ্ট আয়তন বা আকৃতি আছে এমন পদার্থ, এবং যাদের কক্ষপথে যদি অন্য কোনো উপগ্রহ বা গ্রহ এসে পড়ে তাহলে তাদেরকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, এরকম টাইপের যে সমস্ত পদার্থগুলো নক্ষত্রের চারিদিকে ঘুরছে তাদেরকে বলা হয় কুলীন গ্রহ। আর বামন গ্রহ কাকে বলছে? না, যারা তুলনামূলক ছোট, মানে এতটাই ছোট যে তাদেরকে গ্রহ বলে ধরা যেতে পারে না, এবং তাদের কক্ষপথে যদি অন্য কোনো মহাজাগতিক বস্তু এসে পড়ে তাদেরকে সরিয়ে দিতেও পারে না, এই রকম টাইপের গ্রহকে বলা হয় বামন গ্রহ। আবার গ্রহকে তাদের অবস্থান অনুপাতে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অন্তস্থ গ্রহ আর একটা হচ্ছে বহিস্থ গ্রহ। অন্তস্থ গ্রহ কাদের বলছে? মানে সূর্য থেকে 7,000 কোটি কিলোমিটারের মধ্যে যে সমস্ত গ্রহগুলো আছে, যারা সূর্যের টেম্পারেচারে নিজেদের টেম্পারেচার বৃদ্ধি করে, মানে সূর্যের উষ্ণতায় তাদেরও উষ্ণতা লক্ষ্য করা যায়, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরা হচ্ছে অন্তস্থ গ্রহ। এদের টেম্পারেচার সর্বদা প্লাসে থাকে। আর বহিস্থ গ্রহ কাকে বলছে? এই যে সূর্য থেকে যে 7,000 কোটি কিলোমিটার বললাম, এই 7,000 কোটি কিলোমিটার থেকে আরও দূরের দিকে যে গ্রহগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে বহিস্থ গ্রহ। যেমন ইউরেনাস, নেপচুন, শনি, বৃহস্পতি, এরা এরা সূর্যের আলো থেকে অনেকটাই দূরে থাকে, সূর্যের উষ্ণতা থেকে অনেকটাই দূরে থাকে, এদের টেম্পারেচার সাধারণত মাইনাসে থাকে, এদেরকে বলা হয় বহিস্থ গ্রহ। এবারে আমরা আসছি গ্রহাণুপুঞ্জ। মানে এই গ্রহাণুপুঞ্জ হচ্ছে কীরকম, যে গ্রহের চারিদিকে দলবদ্ধভাবে ঘূর্ণায়মান অসংখ্য ছোট ছোট জ্যোতিষ্ক মণ্ডলকে একত্রে গ্রহাণুপুঞ্জ বলা হয়। মানে দেখবে তোমরা শনির চারিদিকে একটা বলয় দেখবে, ওই বলয় যেটা আছে ওটাকে বলা হয় গ্রহাণুপুঞ্জ। মানে এখানে মানে গ্রহের চারিদিকে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থগুলো গ্রহকে বেষ্টন করে থাকে তাকে বলা হচ্ছে গ্রহাণুপুঞ্জ। উপগ্রহ কাকে বলছে? যে সমস্ত উপাদানগুলো গ্রহকে কেন্দ্র করে ঘুরছে। নক্ষত্র কাকে বলেছিলাম? নক্ষত্র হচ্ছে নিজস্ব আলো আছে। গ্রহ কাকে বলেছিলাম? না, নক্ষত্রের চারিদিকে যারা ঘুরছে তাদেরকে গ্রহ বলা হচ্ছে। আবার উপগ্রহ কাকে বলছে? যারা গ্রহের চারিদিকে ঘুরছে তাদেরকে বলা হচ্ছে উপগ্রহ। যেমন পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, আমরা সবাই দেখতে পাই, এতে আমাদের আর কোনো দ্বিধাউক্তি নেই। আলোকবর্ষ কাকে বলছে? মহাশূন্যের অতি বিশাল দূরত্ব মাপার একক হলো আলোকবর্ষ। আলোর গতিবেগ কত হয় তোমরা জানো? আলোর গতিবেগ হয় 1 সেকেন্ডে প্রায় 2,99,000 কিলোমিটারের মতো। 1 সেকেন্ডে
2,99,000 কিলোমিটার। এক বছরে এই আলোটা যত দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। বুঝতে পারছো? 1 সেকেন্ডে 2,99,000 কোটি কিলোমিটার আলোটা স্পিডে যায়। মানে ভাবা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। নেক্সট হচ্ছে কুইপার বেল্ট। কুইপার বেল্ট হলো তুষার দ্বারা গঠিত চাকতির আকৃতির অঞ্চল, যা নেপচুন, প্লুটো সহ বিভিন্ন বামন গ্রহ ও বিভিন্ন ধূমকেতুর কক্ষপথের চারিদিকে পরিলক্ষিত হয়। মানে এটা হচ্ছে এমন একটা জিনিস যা তুষার দ্বারা গঠিত একটা চাকতি, যেমন শনির কথা বলেছিলাম একটা চাকতি মতো আছে, ওরকম একটা চাকতির মতো জিনিস আর কি। নেক্সট হচ্ছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তথ্যসমূহ। আমরা মেন কনসেপ্টে ফিরে আসলাম এতক্ষণ পরে। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে সমস্ত তত্ত্বগুলো আছে তাকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধ্রুপদী মতবাদ আর একটা হচ্ছে আধুনিক মতবাদ। ধ্রুপদী মতবাদ কাকে বলছে না, ধ্রুপদী মতবাদ হচ্ছে এখনো পর্যন্ত যেগুলো মানে আমরা পুরোনো দিনে সৃষ্টি হয়েছে বাট এখনো পর্যন্ত মানা যায়, মানে অস্বীকার করা যাচ্ছে না, এমন যে সমস্ত মতবাদগুলো আছে তাকে বলা হয় ধ্রুপদী মতবাদ। এবং আধুনিক মতবাদ বলতে বোঝাচ্ছে যখন বিজ্ঞান উন্নত হয়ে গেছে, বর্তমানে যে সমস্ত আধুনিকতা, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে, আধুনিক বিষয় আলোচনার মাধ্যমে যে সমস্ত তত্ত্বগুলো আলোচনা করা হয় তাকে বলা হয় ধ্রুপদী মতবাদ। এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে ইমানুয়েল কান্ট। এইনার মতবাদ সব থেকে বেশি উল্লেখযোগ্য। ইমানুয়েল কান্ট ছিলেন একজন জার্মান দার্শনিক, যিনি 1755 সালে সৌরজগতের গঠন ও উৎপত্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রদান করেন, যেটি কি না গ্যাসীয় বা নীহারিকা তত্ত্ব, নেবুলার হাইপোথিসিস নামে পরিচিত ইমানুয়েল কান্টের তত্ত্বটি। এই তত্ত্বের মূল বক্তব্য কি? কান্টের মতে সৌরজগৎ সৃষ্টি হয়েছে এক বিশাল গ্যাস বা ধূলিকণায় পূর্ণ নীহারিকা থেকে। আমি যতটা সম্ভব সহজভাবে এবং ছোট করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু বুঝবে ভালো করে, মন দিয়ে শুনবে এই জায়গাগুলো। কান্টের মতে কি বলছে? সৌরজগতের সৃষ্টি হয়েছে এমন এক বিশাল গ্যাস ও ধূলিকণায় পূর্ণ নীহারিকা থেকে। এই নীহারিকা ধীরে ধীরে ঘূর্ণন শুরু করে এবং নিজের মহাকর্ষ বলের মাধ্যমে সংকুচিত হয়ে কেন্দ্রে সূর্য এবং আশেপাশে গ্রহ ও অন্যান্য মহাজাগতিক বস্তু তৈরি করে। তোমরা এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নীহারিকা। বিভিন্ন গ্যাস, ধূলিকণা, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান, এই ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো নিয়ে এই সমস্ত নীহারিকাটা তৈরি হয়েছে, যেটা আস্তে আস্তে ঘুরছে, ঘুরতে ঘুরতে এইরকম একটা কনসেপ্টে চলে দেখো ঘোরা শুরু হয়ে গেছে। এর কেন্দ্রে দেখো তাপমাত্রা অনেক বেশি, উজ্জ্বল অনেক বেশি, নক্ষত্রের আয়তন বা নক্ষত্রের যে এলাকা, মানে আয়তন সম্পন্ন এলাকা সেটাও অনেক বেশি, যেটা আস্তে আস্তে সংকুচিত হচ্ছে এবং ধীরে ধীরে দূরের অংশগুলো শীতল হচ্ছে, হতে হতে বর্তমানে এই স্টেজে আসছে আস্তে আস্তে। এইখানে দেখো তোমরা আমাদের সৌরজগৎটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সূর্য, এগুলো বৃহস্পতি, শনি, পৃথিবী, মঙ্গল, এগুলো বিভিন্ন সৌরজগৎটা দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে ইম্যানুয়েল কান্ট বলেছিলেন। উনি কিন্তু মানে যে সমস্ত তত্ত্বগুলো আবিষ্কার হয়েছিল তার মধ্যে অত্যন্ত বেশি গ্রহণযোগ্য এই তত্ত্বটি কথা বলেছিলেন, নীহারিকার তত্ত্ব। নীহারিকা বা নেবুলা কথাটার অর্থ হচ্ছে তুষার কণা। মহাশূন্যের মধ্যে ছড়িয়ে থাকা হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিরাট তুষারের মতো সাদা মেঘকে নীহারিকা বা নেবুলা বলা হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে লেগুন নেবুলা, গ্রেট নেবুলা, ক্যাটস আই নেবুলা। ঠিক আছে, এইগুলো উদাহরণ হিসেবে বলা যেতে পারে। এবারে এই তত্ত্বর তো উনি আবিষ্কার করলেন, কিন্তু কিছু ত্রুটিনাটি বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে লক্ষ্য করা গেল, যে ত্রুটিনাটিগুলোকে বলা হয় একত্রে সমালোচনা। যার মধ্যে উল্লেখযোগ্য সমালোচনাগুলো আমি বলার চেষ্টা করছি। যে কান্টের এই মতবাদ যে অতিপ্রাকৃত প্রক্রিয়ায় সৃষ্ট আদি বস্তুকণার কথা বলা হয়েছে, অর্থাৎ নীহারিকার কথা বলা হয়েছে, এই নীহারিকা বা মানে প্রথমে যে সমস্ত উপাদানগুলো ছিল বা এই সমস্ত তার সঠিকভাবে উল্লেখ উনি কিন্তু করতে পারেননি। মানে হঠাৎ করে কি এমন হলো যে সেটা তার স্পিড বেড়ে গেল, বা হঠাৎ করে কি হলো যে তার টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাওয়ার পরে আবার আস্তে আস্তে ঠান্ডা হতে থাকলো, ঠিকঠাক মতবাদ উনি কিন্তু দিতে পারেননি বলে বর্তমানের বিজ্ঞানীরা মনে করছেন। এছাড়া অভিকর্ষজ বলের অস্তিত্ব থেকে থাকলে আদি শীতল ও গতিহীন পদার্থ মেঘপুঞ্জ উপস্থিতি কঠিন বস্তুকণার মধ্যে অবশ্যই সংঘর্ষ হওয়ার কথা, কিন্তু কান্টের বক্তব্যে তা ফুটে ওঠেনি। কীরকম? মানে দেখো, আমরা একটু আগে জানলাম যে একটা বিশাল গ্যাস বা ধূলিকণায় পূর্ণ নীহারিকা ছিল। এবার নীহারিকা হঠাৎ করে গতি মানে হীন থেকে গতি প্রাপ্ত হলো।
তার মানে তার মহাকর্ষ শক্তি মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি হয়েছে। এবারে এই মহাকর্ষ মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি হওয়ার পরে একটা বস্তু আর একটা বস্তুর সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রবল, মানে হয়েও থাকবে, হওয়া উচিত। এই যে সংঘর্ষ হয়েছে বা হতে পারে বা হবে, এই রকম কোনো বক্তব্য কিন্তু উনি ওনার তত্ত্বে বলেননি। মানে উনি কোনো বিস্ফোরণের কথা বলেননি। মানে যখনই কোনো আমি একটা সহজভাবে বলছি, কোনো একটা ঘরের মধ্যে কিছু গুলি রেখে দেওয়া হলো। এবার সেই গুলিগুলো গতিহীন অবস্থায় আছে, কিন্তু তার মধ্যে যদি কোনো রকমে ঘরটাকে নাড়ানো হয় বা গতিপ্রাপ্ত করা হয়, তাহলে গুলিগুলোর মধ্যে তো একে অপরের মধ্যে তো ধাক্কা লাগবেই। ধাক্কা লাগলে গুলি ভাঙবে, বিস্ফোরণ হবে, বা মানে বিস্ফোরণ সেই অর্থে নয়, মানে আমি বোঝানোর চেষ্টা করছি, বিস্ফোরণ হবে বা ধ্বংস হবে বা এরকম হবে। এই রকম টাইপের বক্তব্য কিন্তু উনি দেননি বলে বিজ্ঞানীরা মনে করছেন এখনকার দিনে। নেক্সট হচ্ছে যে আবর্তন বেগ সম্বন্ধে ভ্রান্ত ধারণা উনি দিয়েছেন কীরকম টাইপের, যে আদি বস্তুকণা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলেই পদার্থের মধ্যে আবর্তন বেগ সৃষ্টি হতে পারে না। মানে কীরকম বলছি, যে একটা পদার্থ আর একটা পদার্থ, ধরো দুটো মুখোমুখি কোনো বস্তু এসে ধাক্কা মারলো, যেমন ট্রেন দুর্ঘটনা দেখেছি, বাস দুর্ঘটনা দেখেছি, ধাক্কা মারার সাথে সাথেই কিন্তু তাদের মধ্যে আবর্তন বেগ সৃষ্টি হয় না। এখানে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র পেয়ে থাকি যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। মানে যদি এরকম ধাক্কা লাগে, তারা প্রথমে ধাক্কা লাগার পরে আবার পিছনে কিছুটা সরে যায়, এইটুকু পর্যন্ত হতে পারে। যে সর্বদাই আবর্তন হবে এরকম কিন্তু নাও হতে পারে। তো এই রকম টাইপের ভ্রান্ত ধারণারও সৃষ্টি হয়েছে বলে বর্তমান বিজ্ঞানীদের মতে লক্ষ্য করা গেছে। এছাড়াও আরও নানান সমস্যার কথা লক্ষ্য করা গেছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আবর্তনের অভিমুখ, তাপ উৎপন্ন হওয়ার ভ্রান্ত ধারণা, ভ্রান্ত কৌণিক ভরবেগের নীতি, এইগুলোও লক্ষ্য করা গেছে। এই রকমভাবে নানান সমস্যায় সমালোচনায় উনি পড়েছেন, কিন্তু সেই সমালোচনার ঊর্ধ্বেও গিয়েও কোথাও কোথাও অনেক বিজ্ঞানী, মানে যতজন সমালোচনা করেছেন তার থেকে বেশি বিজ্ঞানীদের মনে হয়েছে যে না, তা সত্ত্বেও ইমানুয়েল কান্ট সেই সময় যে সমস্ত তত্ত্বগুলো প্রদান করেছেন, সেই প্রদান করা তত্ত্বের গুরুত্ব এতটাই বেশি যে সেটাকে আর মানে একেবারে নির্মূল করে দেওয়া যেতে পারে না, সুতরাং সেই তত্ত্বটা নেওয়া যেতে পারে। নেক্সট যদি আমরা কোনো গুরুত্বপূর্ণ তত্ত্বের কথা বলতে পারি, সেটা হচ্ছে জিন্স ও জেফ্রিসের জোয়ারজনিত তত্ত্ব, জোয়ারি তত্ত্ব। তো এই তত্ত্বটাও তৎকালীন, মানে 1919 সালের কথা বলা হচ্ছে এখানে, মানে তখনও পর্যন্ত ভারতবর্ষ স্বাধীন হয়নি, সেই সময়তেও যে ওই সাধারণ ন্যূনতম, মানে তখনও পর্যন্ত বিকাশ সেই অর্থে ঘটেনি বর্তমান যেমন বিকাশ ঘটেছে, সেই ন্যূনতম যন্ত্রপাতি দিয়ে যে তত্ত্ব তুলে ধরেছিলেন তার নাম হচ্ছে জোয়ারি তত্ত্ব। ব্রিটিশ বিজ্ঞানী স্যার জেমস জিন্স 1919 সালে পৃথিবীর উৎপত্তি প্রসঙ্গে জোয়ারি তত্ত্বের ধারণা দেন। পরবর্তীকালে 1929, ঠিক 10 বছর পরে, ব্রিটিশ বিজ্ঞানী হ্যারল্ড জেফ্রিস জিন্স প্রদত্ত তত্ত্বটি সামান্য পরিমার্জন করেন এবং নাম রাখেন সংঘর্ষ তত্ত্বকল্প। তবে পরবর্তীকালে বিজ্ঞানীরা উভয় তত্ত্বকেই একত্রিতভাবে জোয়ারি তত্ত্ব হিসাবে গণ্য করেন বলে মনে করা হয়। তো এই তত্ত্ব তার মানে একই তত্ত্ব, মানে জোয়ারি তত্ত্ব দুজনে মিলেই দিয়েছে বলে মনে করা হচ্ছে। তো এই তত্ত্বের মূল বক্তব্য কি না, এক সময় একটি বিশাল নক্ষত্র যা সূর্যের খুব কাছাকাছি চলে আসে, এই নক্ষত্রের মহাকর্ষীয় আকর্ষণে সূর্যের উপর প্রবল জোয়ার ভাটার বল সৃষ্টি হয়। এর ফলে সূর্য থেকে গ্যাসীয় পদার্থ বিচ্ছিন্ন হয়ে দীর্ঘ এক জোয়ারিকৃতি ফল তৈরি হয়, মানে ফাল তৈরি হয় আর কি, মানে একটা ফিলামেন্ট তৈরি হয়। এই বিচ্ছিন্ন গ্যাসীয় পদার্থ ধীরে ধীরে ঘনীভূত হয়ে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি তৈরি করে, এইভাবে সৌরজগতের সৃষ্টি হয়। তো এইখানে একটা ছবি দেওয়া হয়েছে, ছবিটা দেখো। এটা হচ্ছে 1 নম্বর। তো 1 নম্বর ছবিটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সূর্য, যে সূর্যের খুব কাছাকাছি একটা বড় স্টার, একটা বড় নক্ষত্র চলে আসে। সেই নক্ষত্রটা সূর্যের কাছ দিয়ে যাওয়ার সময় সূর্য থেকে কিছুটা অংশ টেনে বার করে নেওয়ার চেষ্টা করে, যেটাকেই বলা হচ্ছে জোয়ার ভাটার বল বা একটা বিশাল বড় ফিলামেন্ট। সেইটা যখন তার পাশ দিয়ে যাওয়ার সময় যখন ফিলামেন্টটা টানছে, তার কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে এই ফিলামেন্টটা সূর্য থেকে আলাদা হয়ে যায়। 3 নম্বর পজিশনে দেখো আলাদা হয়ে যায়, এবং 4 নম্বরে দেখো অনেকটাই আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গিয়ে এরকমভাবে আলাদা হতে হতে বর্তমানে এই সূর্যের যে সৌর পরিবার, মানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এইরকমভাবে তৈরি হয়।
মানে একটি সূর্যের পাশে একটি নক্ষত্র চলে আসে, সেই নক্ষত্রের টানেতে সূর্যের বেশ বেশ কিছুটা অংশ আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গিয়ে বর্তমানে এই সমস্ত শুক্র পৃথিবী, এই যে আমাদের সৌর পরিবার, এই সৌর পরিবারের সৃষ্টি হয়। তো এই যে তত্ত্বটা, এটাও খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব, খুবই ভালো তত্ত্ব, আমরা বুঝতে পারলাম। কিন্তু এই তত্ত্বেরও কিছু সমালোচনা লক্ষ্য করা গেছে, কিন্তু ভুল ত্রুটি লক্ষ্য করা গেছে। বর্তমান বিজ্ঞানীরা সেই সমস্ত মানে যখন এনাদেরকে নিয়ে রিসার্চ করেছেন, তখন এনাদের যে তত্ত্ব নিয়ে রিসার্চ করতে গিয়ে ওনারা দেখলেন যে কিছু সমস্যা চোখে পড়ছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মহাবিশ্বে দুটি নক্ষত্র এত কাছাকাছি আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। মানে সূর্যর খুবই কাছে এই রকম একটা বৃহৎ আকৃতির নক্ষত্র আসার সম্ভাবনা খুব ক্ষীণ। মানে আমরা কি জানি, প্রত্যেকটা নক্ষত্রের একটা বিশাল বিশাল মাধ্যাকর্ষণ শক্তি বা মহাকর্ষণ শক্তি থাকে। তো একে অপরের দিকে চলে যাওয়ার প্রবণতাই বেশি হবে। তো এই রকম টাইপের যদি হয়, তাহলে এই রকম বিশাল বড় নক্ষত্র আর একটা নক্ষত্রের কাছে আসার সম্ভাবনা খুব ক্ষীণ, এটাই বলে অনুমান করা হয়। নেক্সট হচ্ছে নক্ষত্রগুলির আকর্ষণজনিত অসঙ্গতি। মানে মানে এখানে একজন বিজ্ঞানী, লেভিন বলে একজন বিজ্ঞানী বলেন, মহাবিশ্বের ব্যাপ্তি বিশাল, ফলে নক্ষত্রগুলির মধ্যে দূরত্ব এত বেশি হয় যে সহজে কোনো ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কিন্তু নয়, হওয়া উচিত নয়। এছাড়াও কোনো নক্ষত্রের পক্ষে সূর্যের ওপর প্রভাব বিস্তার করে জোয়ার সৃষ্টি করা বেশ কঠিন। উনি বলছেন, মানে লেভিন বলছেন যে প্রথমত এত কাছাকাছি আসা তো উচিত হওয়া নয়, মানে উচিত নয়, কিন্তু তারপরেও যদি চলে আসে, তাহলে সূর্য এত বড় বিশাল নক্ষত্র, তার ওপর ছোট একটা নক্ষত্র, তুলনামূলক ছোট নক্ষত্র, সূর্যের থেকে তুলনামূলক ছোট নক্ষত্র, যে সূর্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে, এই রকম মানে ঘটনা ঘটার চান্সেস খুবই কম। নেক্সট হচ্ছে দূরত্বজনিত অসঙ্গতি, মানে কতটা দূরে ছিল, কি বৃত্তান্ত, এই সম্বন্ধে ভালোভাবে উনি বলেননি। গ্রহের অবস্থানজনিত অসঙ্গতি, এই মানে তার তথ্যে কি গ্রহগুলি কীরকম, কতটা দূরে আছে, কি বৃত্তান্ত, এইগুলোও ভালো করে বলেননি। এছাড়া গণিতজনিত অসঙ্গতি, তথ্য সংক্রান্ত অসঙ্গতি সহ নানান অসঙ্গতি লক্ষ্য করা যায়। তো এটাও একটা তত্ত্ব ছিল। এবারে আসছি আমরা আধুনিক মতবাদ, যেটাকে বলা হয় বিগ ব্যাং তত্ত্ব। এটা তোমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট একটা তত্ত্ব, এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। বিগ ব্যাং তত্ত্ব হলো মহাবিশ্বের উৎপত্তি ও প্রসারণ, মানে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এবং তা এক্সপ্যান্ড করছে, এই যে মানে বিস্তার লাভ করছে, এই যে প্রসারণ ব্যাখ্যা করার একটি আধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব বলে। আজ থেকে মানে 13.8 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল। এটি অত্যন্ত ঘন এবং উত্তপ্ত একটা বিন্দু থেকে এক প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়। ঠিক আছে, মানে 13.8 বিলিয়ন বছর আগে। বিলিয়ন কথাটার মানে হচ্ছে কিন্তু কোনো ডিজিটের পরে 9খানা শূন্য বসলে তাকে বিলিয়ন বলা হয়, যদি 6খানা শূন্য বসে তখন তাকে মিলিয়ন বলা হয়। এটা তোমরা অবশ্যই জানো যে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটা অত্যন্ত ঘন এবং উত্তপ্ত বিন্দু থেকে এক প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। তো এর মূল বক্তব্য কি, ফ্রেড হয়েল, মানে ইনি এই বিগ ব্যাং তত্ত্বের মূল প্রবক্তা, এনার মতে মহাবিশ্ব একসময় ছিল একটি অসীম ঘন এবং উত্তপ্ত বিন্দুতে সংকুচিত হয়। এই বিন্দু হঠাৎ করে বিস্ফোরণের মতো প্রসারিত হতে শুরু করে। আজও মহাবিশ্ব আর কি প্রসারিত হচ্ছে, নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহ ইত্যাদি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কিন্তু এই বিস্ফোরণ যে হয়েছিল, তার ফলেই আর কি বর্তমানে আজকের যে সৌরজগৎ বা আজকের যে সৌর পরিবার, এগুলোর সৃষ্টি হচ্ছে। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দ্য বিগ ব্যাং। তো এই যে একটা ছোট্ট নক্ষত্র, এটার অবশ্যই ছোট হলেও এর গতি অনেক বেশি বা এর প্রাবল্যতা অনেক বেশি। এই যে ছোট্ট নক্ষত্র, এই নক্ষত্র বিস্ফোরণ হয়েছে, হওয়ার ফলে বর্তমানে এই রকম হতে 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 আজকের গ্রহগুলোর সৃষ্টি হয়েছে, এরকম বলে ধরা হয়। তো এরও কিছু সমালোচনা আছে, তো সেই সমালোচনাগুলো দেখে নেওয়া যাক। বিস্ফোরণের আগে কি ছিল, তাই তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। মানে বিস্ফোরণটা হলো কেন, একটা মানে তার মধ্যে নিশ্চিত কোনো পরমাণু অণু বা কোনো না কোনোভাবে তার মানে কি বলবো, তার বিস্তার লাভ করেছে হোক, বা ঘর্ষণ সৃষ্টি হয়েছে হোক,
বা তাদের মধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে কোনোভাবে, তার ফলেই তো বিস্ফোরণটা হয়েছে। কিন্তু কেন বিস্ফোরণটা হয়েছে পার্টিকুলার কোনো রিজন এখনো পর্যন্ত বার করা যায়নি। কেন বিস্ফোরণ ঘটেছিল এটা কিন্তু এখনো রহস্য। এই বিস্ফোরণের কারণ কি, ফলাফল কি, ফলাফল আমরা যদিও বা পাই, কিন্তু এর যুক্তিযুক্ততা কতটা সেইটাও কিন্তু এখনো পর্যন্ত মানে ভেবে পাওয়া যায় না। তা সত্ত্বেও বিগ ব্যাং তত্ত্ব আজকের আধুনিক মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের অন্যতম ভিত্তি। এটি মহাবিশ্ব সৃষ্টির বিকাশ এবং ভবিষ্যৎ সম্পর্কে জানার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। মানে এই যে পদক্ষেপটা, এই যে তত্ত্বটা, একে একদমই আগের তত্ত্বগুলোর মতো মানে একদমই অবমাননা করা যায় না। এর কিছু অবশ্যই সত্যতা আছে, সেই সত্যতা থাকার কারণে বর্তমানে এই তত্ত্বের গুরুত্ব এত বেশি। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদেরকে মোটামুটি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে সমস্ত তত্ত্বগুলো বা যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তোমাদের আশা করছি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ভালো করে। যদি প্রথমবার বুঝতে না পারো আর একবার দেখার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন থাকে মনে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এইখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে তোমাদের ইলেভেনের যে সিলেবাস আছে সেমিস্টার ওয়ানের সিসিএফ এর, মানে নিউ এডুকেশন পলিসিতে, সেইখানে 1 নম্বরের প্রশ্ন আসবে। তবুও কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করবে। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমরা অনেকটাই উপকৃত হলে। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্ত।